হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের 20 লেকচার নিয়ে আলোচনা করা হবে। আমরা লাস্ট যে লেকচারটা দিছি সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। এই হাইড্রোজেন বর্ণালীর ডিটেইলস তোমার ইনফরমেশন নিয়ে আজকে আমাদের আলোচনা। কথা না বাড়িয়ে লেকচার শুরু করি। এটা দেখো, আমরা যদি একটু হাইড্রোজেন বর্ণালীর দিকে যাচ্ছি। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের 20 লেকচার নিয়ে আলোচনা করা হবে। ওকে, আমরা যদি হাইড্রোজেন বর্ণালীটাকে যদি বলি, গত লেকচারটাকে আমরা এরকম বলছিলাম যে একটু কাশরের দিকে একটু তাকাও, যে এখানে একটা কি তোমার কাস্টম থাকবে, এর মধ্যে হাইড্রোজেন থাকা হবে। এই হাইড্রোজেন গ্যাসটাকে এক্সাইটেড করবে, এর মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জির মাধ্যমে এই হাইড্রোজেন গ্যাসটাকে তোমার এক্সাইটেড করা হবে। এক্সাইটেড করলে কি হবে, তার যে ইলেকট্রনটা সেটা লোয়ার লেভেল থেকে কোথায় চলে যাবে, এই আপার লেভেলে চলে যাবে। এখানে কি আছে, যেমন প্লাস আছে আর এখানে কি আছে, মাইনাস। এটা দ্বারা কি মানে, এটা সার্কিটের মাধ্যমে ওই হাইড্রোজেন গ্যাসের মধ্যে উচ্চ ভোল্টের বিদ্যুৎ চালনা করা হচ্ছে। তখন ওই হাইড্রোজেনের ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্ব করে সে লোয়ার এনার্জি লেভেল থেকে কি করবে, হায়ার এনার্জি লেভেলে চলে যাবে। হায়ার এনার্জি লেভেলে তার শক্তিটা, তোমার হায়ার এনার্জি লেভেলে ইলেকট্রনটা কি থাকে, আনস্টেবল থাকে। তখন সে শক্তি বিকিরিত করে। ওই বিকিরিত যে শক্তিটা আছে, এই যে ইয়েলো কালার যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিকিরিত শক্তি। এটাকে আমরা নিকল প্রিজমের মধ্য দিয়ে এটাকে নিক্ষেপ করি। নিক্ষেপ করলে এটা আবার কতগুলো লাইনে ভাগ করে দেয়, যেটা এখানে এটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেট। এটা কি করে বলতো, ওই বর্ণালীটাকে কি করে ডিটেক্ট করে। এখানে আমরা বর্ণালী দেখতে পাই। এখন এটার জন্য তোমার দেখা যায় এই হাইড্রোজেন পরমাণুর জন্য অনেকগুলো সিরিজ পাওয়া যায়। কি রকম সিরিজ হতে পারে, আমরা একটা ভিডিও দেখব। যেমন হতে পারে, এটা দেখো, এটা হাইড্রোজেন পরমাণুর জন্য এরকম সিরিজ পাওয়া যায়। দেখো, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, আর এটা হচ্ছে কি তোমার দ্বিতীয়, এটা হচ্ছে কি তোমার তৃতীয়, এটা কি চতুর্থ। এখন ইলেকট্রনটা 2 থেকে কি 1 এ জাম্প করতে পারে, ইলেকট্রনটা 3 থেকে 1 এ জাম্প করতে পারে, ইলেকট্রনটা 4 থেকে কি করতে পারে, 1 জাম্প করতে পারে। এই যে ট্রানজিশন, এটা মানে কি প্রথম শক্তি স্তরকে ইন্ডিকেট করছে। এই যে তোমার ট্রানজিশন হচ্ছে ইলেকট্রনের, এই যে জাম্পিং হচ্ছে ইলেকট্রনটা হায়ার এনার্জি লেভেল থেকে, এটা কার জন্য আমি বলতেছি, হাইড্রোজেন পরমাণুর জন্য। হাইড্রোজেন পরমাণুর এই ইলেকট্রনটা কোন এনার্জি লেভেলে আছে, সেকেন্ড এনার্জি লেভেলে আছে। এই ইলেকট্রনটা কোন ইলেকট্রন, এক্সাইটেড ইলেকট্রন। যে ইলেকট্রনটা তোমার কি একটা তাপ শোষণ করে এই সেকেন্ড এনার্জি লেভেলে গেছে, ওই ইলেকট্রনটা কি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর থেকে এটা কোথায় আসতেছে বলতো, প্রথম শক্তি স্তর। তাহলে এখান থেকে ইলেকট্রনটা যদি এখানে জাম্পিং করে, হায়ার এনার্জি লেভেল থেকে যদি লোয়ার এনার্জি লেভেলে যদি জাম্পিং করে, তাহলে এই একটা শক্তি বিকৃত করবে। শক্তি বিকৃত করলে এই ট্রানজিশনের জন্য আমরা একটা স্পেকট্রাম পাবো। ইলেকট্রনটা কি তোমার থার্ড এনার্জি লেভেল থেকে জাস্ট এখানে তোমার প্রথম শক্তি স্তরে আসবে। ইলেকট্রন যদি তোমার এই প্রথম শক্তি স্তরে থাকে, তাহলে আমরা বলবো ইলেকট্রনটা স্বাভাবিক অবস্থায় আছে। ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে থাকে, তাহলে আমরা বলবো এটা হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত ইলেকট্রন। ইলেকট্রনটা যদি তৃতীয় শক্তি স্তরে থাকে, তাহলেও সেটাকে আমরা বলবো কি হাইড্রোজেন পরমাণুর কি বলতো, উত্তেজিত ইলেকট্রন। এটা যদি তোমার কি হয়, তৃতীয় শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে যদি তোমার গমন করে, তাহলে এই ট্রানজিশনের জন্য একটা স্পেকট্রাম পাবো। এখন ইলেকট্রনটা 4 নম্বর শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে কি করতে পারে, গমন করতে পারে। তাহলে এটার জন্য কি পাবো, আমি একটা তোমার এই ইলেকট্রনের এই ট্রানজিশনের জন্য, ইলেকট্রনের এই জাম্পিং এর জন্য আমরা একটা কি পাবো, বর্ণালী পাবো। তার মানে এটার জন্য একটা বর্ণালী পাবো, এটার জন্য একটা বর্ণালী, এখানের জন্য একটা বর্ণালী। তার মানে এখানে অনেকগুলো আমরা লাইন পাবো। এই লাইন অনেকগুলো যদি পাই, তখন আমরা এটাকে বলি সিরিজ। এটাকে আমরা কি বলি, সিরিজ বলি। এই উত্তেজিত ইলেকট্রনগুলো যদি প্রথম শক্তি স্তরে যদি আসে, তাহলে যে সিরিজটা পাই সেই সিরিজটার নাম হচ্ছে কি তোমার লাইমান সিরিজ। বিজ্ঞানী কি লাইমানের নাম অনুসারে তার নাম রাখা হচ্ছে কি লাইমান সিরিজ। আমরা ভিডিও দেখব, জাস্ট এটা দেখো। এটার সাথে এটার আমি এটা নোটও দিছিলাম এর আগে। এটার সাথে এটার পার্থক্যটা কি দেখো, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা মনে করো চতুর্থ, এটা মনে করো পঞ্চম। এখন ইলেকট্রনটা মনে করো জাম্পিং করবে, ধরে নাও যে 3 থেকে ইলেকট্রনটা জাম্পিং করে 2 তে আসবে।
আবার এই ইলেকট্রনটা জাম্পিং করে 4 থেকে কততে আসবে 2-তে। এখানে কি ইলেকট্রনটা জাম্প করে 5 থেকে কততে আসবে 2-তে। 6 থেকে ইলেকট্রনটা জাম্প করে কোথায় আসতে পারে 2-তে। এরকম অসীম শক্তি স্তর ইনফিনিটি থেকে ইলেকট্রনটা জাম্প করে কোথায় আসতে পারে 2-তে। এই যে ইলেকট্রনের ট্রানজিশন, এটার জন্য একটা লাইন পাবো, বর্ণালী পাবো, এটার জন্য একটা বর্ণালী পাবো, এই ট্রানজিশনের জন্য একটা বর্ণালী পাবো। এটাকে এই সিরিজটাকে বলা হয়, এই বর্ণালীর এই হাইড্রোজেন পরমাণুর জন্য এই সিরিজটাকে বলা হয় কি বামা সিরিজ। এটার আবিষ্কারককে বিগেন বামা। তাহলে এটা আর এটার মধ্যে পার্থক্যটা কি? ইলেকট্রনটা হায়ার এনার্জি লেভেল থেকে যদি প্রথম শক্তি স্তর, দেখো সবগুলোই প্রথম শক্তি স্তরে আসছে, তাহলে সেটাকে আমরা বলি লাইমান সিরিজ। আর এখানে উত্তেজিত ইলেকট্রনগুলো হায়ার লেভেল থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, দেখো এটাও দ্বিতীয়, এটাও দ্বিতীয়, এটাও দ্বিতীয়, তাহলে ওই সিরিজটাকে আমরা বলবো কি বামা সিরিজ। হাইড্রোজেন পরমাণুর জন্য এরকম কি উত্তেজিত ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে যদি না আসে তৃতীয় শক্তি স্তরে আসতে পারে, এটা আসতে পারে চতুর্থ শক্তি স্তরে, তার জন্য একটা সিরিজ পাওয়া যাবে, পঞ্চম শক্তি স্তরে আসতে পারে, তার জন্য একটা কি পাওয়া যাবে সিরিজ পাওয়া যাবে। এটাই আমরা ভিডিওতে দেখব। আসলে একটু দেখো, spectral lines of hydrogen atom. According to Bohr's third postulate, when an atom makes a transition from the higher energy state to a lower energy state, the energy is radiated in the form of a photon having certain frequency. The spectral lines arising from the transition of electrons of an atom from higher energy state. এই যে তোমার দেখো এখানে লাইমান সিরিজের জন্য একটু ইয়েলো কালারের বলগুলো আছে, দেখো যে ইলেকট্রনগুলো দেখবা যে ইয়েলো কালারের বলগুলো জাম্প করে হায়ার এনার্জি লেভেল থেকে দেখো কোন লেভেলে যাচ্ছে, দেখবে যে প্রথম শক্তি স্তরে চলে আসছে। দেখো states to a definite energy state form a spectral series. The various spectral series of hydrogen atom can be represented with the help of orbital diagram of an atom as shown in the animation. When a transition from higher orbits to the first orbit occurs in the atom, Lyman series is obtained. ওকে, তুমি দেখো হায়ার থেকে সবগুলো কিন্তু প্রথম শক্তি স্তরে আসছে। দেখো এই প্রথম শক্তি স্তরে আসার সময় দেখো একটা শক্তি বিকৃত করে, দেখো এই সাদা কালার এটা ইন্ডিকেট করা হচ্ছে। এই শক্তি বিকৃত করলে এখানে একটা স্পেকট্রাম তুমি পাবা, দেখবে যে এখানে একটা কালার দেখা যাবে, একটু এদিকেও লক্ষ্য করো। এই হায়ার থেকে যখন প্রথম শক্তি স্তরে আসবে তখন তোমার কি হবে, এটা শক্তি বিকৃত করবে, শক্তি বিকৃত করলে এখানে একটা স্পেকট্রাম তুমি দেখতে পাবে, একটু লক্ষ্য করো আবার। The values of frequencies obtained in this transition lie in the ultraviolet region of the electromagnetic spectrum. এই ট্রানজিশনের শক্তি বিকৃত করলে এই ট্রানজিশনের মধ্যে তুমি কি পাবা, একটা কালার তুমি কি পাবা দেখতে পাবা। ওকে, তার মানে লাইমান সিরিজগুলো আমরা কোনগুলোকে আমরা লাইমান সিরিজ বলবো, যদি কোন একটা হাইড্রোজেন পরমাণু, শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর জন্যই এইগুলো কনসিডার করা হচ্ছে। হাইড্রোজেন পরমাণুর কোন একটা এক্সাইটেড ইলেকট্রন, কোন একটা উত্তেজিত ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে যদি তোমার প্রথম শক্তি স্তরে আসে, এটা ফিক্সড, হায়ার এনার্জি লেভেল থেকে যদি প্রথম শক্তি স্তরে আসে তাহলে যে সিরিজগুলো পাওয়া যাবে সেটাকে আমরা বলবো কি লাইমান সিরিজ। তুমি এটা দেখো পরেরটার ক্ষেত্রে, when a transition from higher orbits to the second orbit occurs in the atom, Balmer series is obtained. The values of frequencies obtained in this transition lie in the ultraviolet region of the electromagnetic spectrum. অঞ্চলের মধ্যে পাওয়া যাবে, এটা আমি ক্লিয়ার করে দেব পরে। এই সিরিজটাকে বামা সিরিজ। When a transition from higher orbits to the third orbit occurs in the atom, Paschen series is obtained. এখানে যে ইলেকট্রনগুলো আসতেছে দেখো, এটা হায়ার এনার্জি লেভেল থেকে তোমার কি থার্ড এনার্জি লেভেলে, তখন যে সিরিজটা পাওয়া যাবে সেটাকে আমরা প্যাশন সিরিজ বলা হবে, এটা একজন বিজ্ঞানীর নাম। ওকে, তুমি এটা দেখো, the values of frequencies obtained in this transition lie in the infrared region of the electromagnetic spectrum. When a transition from higher orbits to the fourth orbit occurs in the atom, bracket series is obtained. তাহলে ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে আমরা কি বলবো, যে হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর থেকে কয় নম্বর শক্তি স্তরে আসবে, 4 নম্বর শক্তি স্তরে। তাহলে যে সিরিজ পাওয়া যাবে, যে বর্ণালীটা পাওয়া যাবে, যে বর্ণালীর গুচ্ছটা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলবো, ব্র্যাকেট সিরিজ বলবো। তারপরেরটা একটু দেখো, when a transition
from higher orbits to the fifth orbit occurs in the atom. Pfund series এই সিরিজটাকে আমরা বলি ফান্ড সিরিজ, অথবা এটাকে অনেক জায়গায় ফুন্ড সিরিজ বলা হয়। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু উত্তেজিত ইলেকট্রনটা দেখো কত নম্বর শক্তি স্তরে আসছে, 5 নম্বর শক্তি স্তরে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেখো এই ডায়াগ্রামটা এর আগে আমরা এঁকে দিয়েছিলাম, আমরা এখানে কি বলতে পারি, দেখো হাইড্রোজেন পরমাণুর জন্য যেসব সিরিজ পাওয়া যায় তা নিম্নরূপ। তা কি তোমার, এটা মনে রাখার কৌশল হচ্ছে, মনে কেন রাখবা তারও একটা কারণ আছে। এটা হচ্ছে তোমার সিরিজ, তুমি দেখো এটা হচ্ছে লাইলি, 2 নম্বর হচ্ছে বাবুর, 3 নম্বর হচ্ছে প্রেম, 4 নম্বর হচ্ছে বিরহের, আর 5 নম্বর হচ্ছে কি তোমার ফল। এটা দেখো আরো একটা আছে, আমরা একটু পরে আসতেছি। লাইলি এটা দ্বারা ইন্ডিকেট করে লাইমান সিরিজ, অনেক জায়গায় লাইমানও বলে, অনেক জায়গায় লিমানও বলে। এটা কি লাইমান সিরিজ। এই বা দ্বারা ইন্ডিকেট করে, এটা কি তোমার বামার সিরিজ। আমরা এটা এমনও মনে রাখতে পারতাম, কিন্তু এই সিকোয়েন্সটা কেন মনে রাখতে হবে সেটা আমি তোমাকে বলতেছি। বামার সিরিজ। প্রেমের এই প দ্বারা ইন্ডিকেট করে প্যাশন সিরিজ, এই ব দ্বারা ইন্ডিকেট করে ব্র্যাকেট সিরিজ, এটা দ্বারা ইন্ডিকেট করে তোমার ব্র্যাকেট সিরিজ। এই ফ দ্বারা ইন্ডিকেট করে, এটাকে ফান্ডও লেখে, অনেক জায়গায় ফুন্ডও লেখে। এটাকে বলা হয় ফান্ড সিরিজ, কারণ ইংরেজি নামটা এক এক জায়গায়। এটা ফান্ড অথবা ফুন্ড, এটা সিরিজ। এর বোঝার ট্রাই করো। এখানে আরো একটা আছে, এটা আরো এক ধরনের সিরিজ আছে, সেটাকে বলা হয় ফল হাইরে। এটা হা দ্বারা ইন্ডিকেট করে হামফ্রিস ফ্রিজ, অনেক জায়গায় হামফ্রিসও লেখে, অনেক জায়গায় হামফ্রিসও লেখে, এক এক জায়গায় এক এক রকম। এটাকে হামফ্রিস সিরিজ। তুমি দেখো এটা সিকোয়েন্সটা কেন মনে রাখতে হবে, দেখো আমরা যদি লাইমান সিরিজের সংজ্ঞা দিতে চাই, ডেফিনিশন দিতে চাই, তখন আমরা বলবো দেখো এটা 1 নম্বর সিরিয়ালে আছে। হাইড্রোজেন পরমাণুর এক্সাইটেড ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আসবে, প্রথম শক্তি স্তরে। এই ক্ষেত্রে যে সিরিজটা পাওয়া যায় তাকে আমরা বলবো লাইমান সিরিজ। আমরা বামার সিরিজে যদি ডেফিনিশন দিতে চাই, ইট ইজ সেকেন্ড পজিশনে। আমাদের ম্যাথের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তাই হাইড্রোজেন পরমাণুর এক্সাইটেড ইলেকট্রন যদি তোমার দ্বিতীয় শক্তি স্তরে যদি আসে, উত্তেজিত ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, তাহলে যে সিরিজটা পাওয়া যাবে তাকে আমরা বলবো বামার সিরিজ। আমরা যদি প্যাশন সিরিজের কথা যদি বলি, তাহলে বলবো এটা কত নম্বর পজিশন, 3। তাহলে হাইড্রোজেন পরমাণুর এক্সাইটেড ইলেকট্রন, উত্তেজিত ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর থেকে যদি তৃতীয় শক্তি স্তরে আসে, তাকে প্যাশন সিরিজ বলা হবে। চতুর্থ শক্তি স্তরে আসলে ব্র্যাকেট, এটা কি তোমার 5 নম্বরের ক্ষেত্রে বলা হবে কি ফান্ড বা ফুন্ড সিরিজ। পরেরটার ক্ষেত্রে বলা হবে এক্সাইটেড ইলেকট্রন যদি ষষ্ঠ শক্তি স্তরে যদি অবস্থান করে, এটা হামফ্রিসও বলা হয়, হামফ্রিসও বলা হয়। এটা হামফ্রিসও বলে, হামফ্রিসও বলে। এটা এই সিরিজগুলোর নামকরণ করা হয়েছে কি তোমার বিজ্ঞানীদের নাম অনুসারে। এটা কাদের নাম অনুসারে, বিজ্ঞানীদের নাম অনুসারে নামকরণ করা হয়। তুমি এই পর্যন্ত
তুমি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা, আমি যেটুকু তোমাকে ইনফরমেশন দিছি এর মধ্যে তুমি বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। একটু দেখো, এখানে আমরা যদি পয়েন্ট আকারে লিখি, এই সিরিজগুলোর নামকরণ বিজ্ঞানীদের নাম অনুসারে করা হয়। নামকরণ বিজ্ঞানীদের নাম অনুসারে করা হয়। এখান থেকে ভালো এমসিকিউ আসে। বিজ্ঞানীদের নাম অনুসারে করা হয়। অ্যাটেনশন সবাই দেখো, আমরা এখানে লাইমান, বামার বা পেশেন্ট বা অন্য সিরিজগুলোর ক্ষেত্রে একটাই ডেফিনিশন দেব, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম কি তোমার ডেফিনিশন। তাহলে আমরা যদি লাইমান সিরিজে যদি সংজ্ঞা দিতে চাই, লাইমান বা লিমান, এটার যদি সংজ্ঞা দিতে চাই, আমি কি বলতে পারি, হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত ইলেকট্রনটা, এটা ইলেকট্রন জাম্প করে কোথায় চলে আসবে, এটা আসতে পারে n2 থেকে, কোথায় আসতে পারে n1, এটা ফিক্সড কোন শক্তি স্তরের প্রথম। এটা হতে পারে n3 থেকে আসতে পারে n1, এটা হতে পারে n4 থেকে আসতে পারে কোথায় n1, অর্থাৎ কি তোমার n ইনফিনিটি থেকে আসতে পারে কোথায় তোমার n1। আমি যদি এই ডায়াগ্রামটা জাস্ট যদি এভাবে যদি দেখাই, n1 মানে প্রথম শক্তি স্তর, এটা 2, এটা 3, আমি যদি এভাবে তোমাকে যদি দেখাই ডায়াগ্রামটা, আর এটা হচ্ছে কি তোমার n ইনফিনিটি, তাই ইলেকট্রনটা আসতে পারে 2 থেকে কোথায় 1 এ, 3 থেকে কোথায় 1 এ, ইনফিনিটি থেকে আসতে পারে কোথায় তোমার, এরকম হতে পারে। তাহলে আমি এখানে সংজ্ঞাটা কি দিতে পারি, লিখতে পারি এগুলো কার জন্য, হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন যখন সেকেন্ড, থার্ড, ফোর্থ এনার্জি লেভেলে থাকবে, তখন এটাকে স্বাভাবিক অবস্থা বলা যাবে না, এটা ইলেকট্রনটা উত্তেজিত অবস্থায় আছে, অর্থাৎ ইলেকট্রনটা শক্তি শোষণ করে লোয়ার থেকে কোথায় আছে, হায়ার, ওই ইলেকট্রনের জন্য বলছি। তাহলে আমি বলতে পারি হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত ইলেকট্রনকে উচ্চ শক্তি স্তর হতে প্রথম শক্তি স্তরে গমন করলে যে সিরিজ পাওয়া যায়, তাকে লাইমান সিরিজ বলে। আমরা একটার জন্যই ডেফিনিশন লিখব।
সিরিজ বলে। দেখো আমরা যদি বামারের জন্য লিখতাম, একই রকম সংখ্যা, হাইড্রোজেন পরমাণু উত্তেজিত ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর হতে এখানে লিখতাম জাস্ট দ্বিতীয় শক্তি স্তর। পেশনের জন্য অ্যাডিশন তুমি দেখো ওকে, এই দেখো এখানে একটা টেবিল আছে, টেবিল নাম্বার অনুসারে টেবিলটা বসাই দেব। এটা দেখো এটা হচ্ছে সিরিজগুলোর নাম। এটা হচ্ছে সিরিজগুলোর নাম। এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এমসিকিউর জন্য এবং ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইলেকট্রনের ট্রানজিশন, এটা হচ্ছে বর্ণালীগত অবস্থান, এই বর্ণালীটা কোন জায়গায় দেখা যায়। এক নম্বর হচ্ছে লাইমান সিরিজ, এটা তো দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি লাইমান কি সিরিজ। অ্যাডিশন, ইলেকট্রনের ট্রানজিশনটা হচ্ছে কি তোমার ইলেকট্রনগুলো জাম্প করে প্রথমে আসবে, এটা শুরু হয় n2 n3, এটা হতে পারে ডট 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 n ইনফিনিটি। তাহলে n2 থেকে n1 এ যখন জাম্প করবে তখন তার একটা কি আছে বলতো, তরঙ্গ দৈর্ঘ্য আছে। n3 থেকে n1 এ যখন জাম্প করবে তার জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। তোমার এই n ইনফিনিটি থেকে যখন n1 এ জাম্প করবে তার জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য, প্রত্যেকটার জন্য n2 থেকে n1 এটা একটা ট্রানজিশন, এর জন্য একটা বর্ণালী পাবো, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। n3 থেকে n1 তার এটা আরেকটা কি স্থানান্তর, এটার জন্য আমরা কি পাবো, একটা বর্ণালী পাবো, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। n ইনফিনিটি থেকে n1 এ যখন এটা জাম্প করবে সেটা একটা আলাদা কি তোমার ট্রানজিশন, সো এর জন্য আমরা কি পাবো, একটা বর্ণালী পাবো, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। ওই তরঙ্গ দৈর্ঘ্যটা কার সাথে মিলে, তোমার অতি বেগুনি অঞ্চলের আলোর সাথে, ইউভি আল্ট্রাভায়োলেট, যে তোমার আল্ট্রাভায়োলেট যে রে আছে তার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এই ট্রানজিশন গুলো মিলে। অর্থাৎ n2 থেকে n1 এ জাম্প করলে যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাওয়া যায় সেই তরঙ্গ দৈর্ঘ্যটা অতি বেগুনি অঞ্চল, অতি বেগুনি ইউভি অঞ্চলের আলোর সাথে কি হয়, মিলে যায়। n3 থেকে n1 এ তোমার জাম্প করলে যে ল্যামডার ভ্যালুটা পায় সেই ল্যামডার ভ্যালুটা কি অতি বেগুনি অঞ্চলে যে আলোর যে তোমার যে তরঙ্গ দৈর্ঘ্য, অতি বেগুনি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য ইউভি রে যে তরঙ্গ দৈর্ঘ্য তার সাথে কি হয়, মিলে যায়।
অর্থাৎ এই ট্রানজিশনের ফলে তোমার এই ধরনের রশ্মি কি হবে, ইউভি রশ্মিটা কি হবে বলতো, নির্গত হবে বা বিকিরিত হবে। আমি যদি বলি সেকেন্ড হচ্ছে তোমার বামার সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনের জাম্পিংটা হচ্ছে দ্বিতীয়তে, এটা হচ্ছে n3, এটা n4 ডট 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 n জাম্পিংটা স্টার্ট হয় কত 3 থেকে 2 তে, 4 থেকে কত 2 তে, 3 থেকে 2 এর জন্য তোমার কি একটা তোমার কি ট্রানজিশনের জন্য একটা বর্ণালী পাওয়া যাবে, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। 4 থেকে 2 এর জন্য তোমার কি একটা বর্ণালী পাওয়া যাবে, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো তোমার দেখা যায় দৃশ্যমান অঞ্চলের আলোর সাথে মিলে যায়, এটা কি দৃশ্যমান আলো। অর্থাৎ এই ট্রানজিশনের ফলে যে আলোটা বিকিরিত হয় সেই বিকিরিত আলোটা হচ্ছে কি দৃশ্যমান আলো। এই ট্রানজিশনের ফলে যে আলোটা বিকিরিত হয় সেই আলোটা আসলে কোন আলো, ইউভি আলো। এই কারণে বলা হয় এই বর্ণালীগত অবস্থানটা কোন অঞ্চলে পাওয়া যাবে, ইউভি রে এরিয়াতে। তুমি দেখো এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে পেশেন্ট সিরিজ, এটা ইলেকট্রনটা জাম্প করে থার্ড এনার্জি লেভেলে আসবে, এটা হচ্ছে n4, এটা হচ্ছে n5 ডট ডট ডট, এটা হচ্ছে ইনফিনিটি। এটা পাওয়া যায় অবলোহিত অঞ্চলে, অবলোহিত, যেটাকে আমরা কি বলছিলাম বলতো, অঞ্চল, যেটাকে আমরা আইআর বলছি, যেটাকে আমরা কি বলছি, আইআর। অর্থাৎ এই ট্রানজিশনের ফলে যে আলোটা বিকিরিত হয় সেই বিকিরিত আলোটা হচ্ছে কি আইআর। এটা হচ্ছে তুমি দেখো ব্র্যাকেট সিরিজ, এটা হচ্ছে তোমার ব্র্যাকেট সিরিজ, এখানে 4 নম্বর সিরিয়াল, এটা ট্রানজিশন হবে 4, ইলেকট্রন জাম্প করবে 5 থেকে, এটা n ইনফিনিটি। তোমার এটাও অবলোহিত, এটাও অবলোহিত। বাট এই অবলোহিতটাকে তোমার এক্স্যাক্টলি যদি বলি, অবলোহিতের মধ্যে অনেকগুলো লেয়ার আছে। এটা হচ্ছে অতি অবলোহিত। অতি অবলোহিত কোনটাকে আমরা বলছি, ফার, মানে দূরবর্তী অবলোহিত, যেটাকে আমরা বলি ফার তোমার কি আইআর। তোমার অপশনে যদি অবলোহিত থাকে তাহলেও রাইট দেব, যদি অতি অবলোহিত থাকতে পারে তাহলেও কি তুমি রাইট দেব, ঠিক চিহ্ন দেব। এটা হতে পারে কি অতি অবলোহিত, অতি অবলোহিত, যেটাকে আমরা কি বলি এফ আইআর। এটাকে আমরা দূর অবলোহিত বলি, নিকটবর্তী, মধ্যবর্তী, দূর অবলোহিত বলি। দূর অবলোহিত থেকে আমরা বলি কি অতি অবলোহিত, যেটাকে আমরা শর্ট ফর্মে কি এফআই। এমসিকিউ অপশনে অবলোহিত শুধু থাকতে পারে, অতি অবলোহিত থাকতে পারে, দুটো কি সঠিক হিসেবে কনসিডার করব। ওকে, যে কোনো একটা থাকবে, দুটো থাকলে সবচেয়ে বেস্ট অপশন কোনটা দেবা, অতি অবলোহিত, যেটা বেস্ট হবে। 4 5 নম্বরের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে আমরা ফার্ন বা ফুন সিরিজ, ফার্ন সিরিজ। এটার ক্ষেত্রে তোমার এটা জাম্প করবে কোনটা, n5, এটা হচ্ছে n6, এটা n7 ডট ডট n। এটাও ঠিক একই রকম, এগুলো সবই অবলোহিত, কিন্তু এক্স্যাক্টলি যদি বলি সঠিকভাবে সেটা হচ্ছে অতি অবলোহিত, অর্থাৎ এফ আইআর। ঠিক আছে, অপশনে দুটোই তোমার কি সঠিক হবে, যদি দুটোই থাকে তাহলে আমরা সঠিকভাবে নেব কাকে, অতি অবলোহিত। ওকে, 6 নম্বরের ক্ষেত্রে আমরা এটাকে হামফ্রিস সিরিজ বলি, এটা সিরিজ। তাহলে ইলেকট্রন জাম্প করবে কোথায়, 6 তে, কত থেকে স্টার্ট হবে 7, এটা হবে 8, এটা কি, এটা হচ্ছে 6। এটাও ঠিক অবলোহিত, যদি আমরা এক্স্যাক্টলি বলি তাহলে এটা হবে কি, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট এবং এমসিকিউ তে সব সময় পাবো এডমিশন টেস্ট থেকে শুরু করে। ক্লিয়ার না? তার মানে আমরা যদি জিনিসটাকে সামারি করি তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রনের এই জাম্পিং এর ফলে উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে জাম্পিং এর ফলে একটা শক্তি বিকৃত হয়, সেই শক্তিটা লাইম্যান সিরিজের জন্য কোন শক্তিটা করে, অতি বেগুনি। এটা করে কি এই থেকে এটা থেকে এটা যদি জাম্পিং হয় সেটা হবে দৃশ্যমান, দৃশ্যমানের মধ্যে অনেকগুলো আলো আছে, সেটা বেগুনি হতে পারে, নীল হতে পারে, আসমানি হতে পারে, আমরা ট্রানজিশন করতে পারি। এখন এটা থেকে এই ধরনের জাম্পিং এর জন্য অবলোহিত, এই ক্ষেত্রে এই ধরনের জাম্পিং এর জন্য এটা অবলোহিত। এখন দেখো তুমি কোন সিরিজের বর্ণটা আমরা দেখতে পাবো,
এটা কোন আলোটা আমরা দিচ্ছি? আমরা বিকিরণটা তড়িৎচুম্বকীয় বিকিরণটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা দেখা যায় একটা দেখা যায় না। দেখা যায় কোনটা? দৃশ্যমান। দেখা যায় না কোনগুলো? বাকি। এন্ড কোন ট্রানজিশনটাকে আমরা বলবো যে এর ফলে বিকিরিত রশ্মিটা, এরকম কোশ্চেন হবে ইলেকট্রনের একটা ট্রানজিশন দেখানো হবে, ওখানে বলবে বিকিরিত রশ্মিটা, যে রশ্মিটা বিকিরিত করবে, যে রশ্মিটা নির্গত করবে, সেই রশ্মিটা আমরা দেখতে পাবো কিনা। শুধুমাত্র ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রনটা জাম্প করে আসে, তাহলেই দৃশ্যমান আলো কি দেখা যাবে এবং ওই আলোটা আমরা দেখতে পাবো। এছাড়া অন্য যে কোনো ট্রানজিশনের জন্য এই অতিবেগুনি অবলোহিত বা অবলোহিত যেগুলো আছে, এগুলো একটা আলো আমরা কি চোখে আমাদের কাছে দৃশ্যমান হবে না। তাহলে তোমাকে যখন একটা ডায়াগ্রাম আঁকবে, একটা ডায়াগ্রাম এঁকে যখন বলবে যে এই একটা ইলেকট্রনের একটা ট্রানজিশন দেখানো হবে, ওই ট্রানজিশনে যদি ইলেকট্রনটা হায়ার এনার্জি লেভেল থেকে সেকেন্ড এনার্জি লেভেলে যদি দেখায়, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা 3 ইলেকট্রনের জাম্পিংটা এই থার্ড থেকে তোমার দেখাচ্ছি কোথায়? এই দুইতে। তাই থার্ড থেকে ইলেকট্রনটা যখনই দুইতে আসবে তখন এটা কোন সিরিজের অন্তর্ভুক্ত? বামা। আর বামা সিরিজের জন্য বিকিরিত রশ্মি অলওয়েজ কি তোমার দৃশ্যমান। সো এই ইলেকট্রনের এই জাম্পিং এর ফলে যে রশ্মিটা বিকিরিত হবে, সেই বিকিরিত রশ্মিটা আমাদের কাছে কি হবে? দৃশ্যমান। আর অন্য যে কোনো ট্রানজিশনই দেখানো হোক না কেন, তুমি প্রথম দিকে তুমি ক্লিয়ার হয়ে যাবা যে এই রশ্মিটা কি দেখা যাবে কি যাবে না। যদি এই ইলেকট্রনটা জাম্প করে প্রথম শক্তি স্তরে আসতো, তাহলে এই রশ্মিটা কি তোমার দেখা যেত না। যেটা তুমি ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করো, বাট প্রথম দিকে আমরা গেস করতে পারবো যে এই ইলেকট্রনের এই জাম্পিং এর ফলে যে রশ্মিটা বিকিরিত হয় সেটা দেখা যাবে কি যাবে না। ওকে, এই পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো, বুঝছো কিনা। ওকে, এটা দেখো, এরপর আরেকটা টেবিল হবে যেটা এমসিকিউর জন্য আসে। এটা হচ্ছে পরের টেবিল, তুমি সিরিয়াল অনুযায়ী টেবিল নাম্বার দিয়ে দিও। এটা শুধুমাত্র বামা সিরিজের ক্ষেত্রে, এখান থেকে ম্যাথও আসে, হ্যাঁ, এবং এমসিকিউ কোশ্চেনও হয়। ভালো কলেজগুলো এগুলো করে। এটা হচ্ছে বামা সিরিজ, শুধুমাত্র বামা সিরিজের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। বামা সিরিজ, এখানে হচ্ছে ইলেকট্রনের ট্রানজিশন। এটা হচ্ছে রেখা বর্ণালীর নাম। এটা হচ্ছে রেখা বর্ণালীর নাম। এর ফলে যে রেখাটা তৈরি হবে, লাইনটা তৈরি হবে, সেই রেখার কি বর্ণ। বর্ণ, এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখো বামা সিরিজের ইলেকট্রনের ট্রানজিশনটা কি? ইলেকট্রনটা তোমার থার্ড এনার্জি লেভেল থেকে এটা সেকেন্ড এনার্জি লেভেলে আসতে পারে। থার্ড এনার্জি লেভেল থেকে এটা ফিক্সড বামা সিরিজের জন্য। হায়ার এনার্জি লেভেল থেকে ইলেকট্রনগুলো সব দ্বিতীয় শক্তি স্তরে আসবে। তাহলে যে রেখা বর্ণালী, এগুলো হাইড্রোজেনের জন্য। এই ট্রানজিশনের জন্য আমি একটা কি স্পেকট্রাম পাবো, একটা লাইন পাবো, একটা ওয়েভলেন্থ পাবো, একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। যতগুলো ট্রানজিশন হবে সবসময় মনে করবা একটা কক্ষপথে যতগুলো ট্রানজিশন হওয়া পসিবল, আমি দেখাবো কিভাবে ট্রানজিশন গুলো হয়।
যতগুলো ট্রানজিশন হওয়া পসিবল, যতগুলো, তার জন্য ততগুলো লাইন পাবো। তার জন্য কি ততগুলো লাইন পাবো। আমার এই কথাটার ব্যাখ্যাটা আমার লাস্ট দিকে আমি বুঝিয়ে দেবো। তৃতীয় থেকে দ্বিতীয়র জন্য যতগুলো ট্রানজিশন হওয়া পসিবল, এখানে ট্রানজিশন দেখানো যাচ্ছে কয়টা? একটা। তাহলে আমি এখানে লাইন পাবো কয়টা? একটা। ওই লাইন বা ওই বর্ণালীটার তোমার একটা নাম দিছি, সেই নামটা হচ্ছে কি, এটা যেহেতু হাইড্রোজেন পরমাণুর জন্য এই কারণে এটাকে এইচ আলফা দিছি। 3 থেকে 2 তে যেটা আসবে সেটা যে শক্তিটা বিকৃত করবে, সেই বিকৃত শক্তির জন্য আমি একটা স্পেকট্রাম পাবো, সেই বর্ণালীটার নাম হচ্ছে কি এইচ আলফা। হাইড্রোজেনের জন্য এইচ আর ওটার নাম দিচ্ছি এইচ আলফা। এর ফলে একটা কালার পাওয়া যায়। এই কালারটা হচ্ছে কি লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাথে কি হয়, অর্থাৎ এই বিকিরণের ফলে যে শক্তিটা নির্গত করে সেই নির্গত শক্তি হচ্ছে লাল, অর্থাৎ ওই নির্গত শক্তিটা লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাথে কি হবে বলতো? মিলে যাবে। আমরা কেন তরঙ্গদৈর্ঘ্য বলছি, অন্য কেন মানগুলো বলতে পারি না? আমরা তো বলতে পারতাম লাল আলোর কম্পাঙ্ক, আমরা বলতে পারি লাল আলোর তরঙ্গ সংখ্যা। তোমার তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এগুলো হচ্ছে একটা লাইটের ফান্ডামেন্টাল প্রপার্টিস। এগুলোর মাধ্যমে আমরা কি করি, লাইটটাকে আমরা ডিটেক্ট করি। কিন্তু আমরা গত ক্লাসে আমরা একটা আলো, আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা তোমার খাতায় লিখে দিয়েছি, কম্পাঙ্কের মান কিন্তু লিখি না। এইখানে তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো তুমি জানো, এই কারণে তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে এই কথাগুলো ব্যাখ্যা করতেছি। তুমি এটা কোন আলো, এটা তুমি তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবা। তুমি এটা কি কম্পাঙ্কের মাধ্যমে করা যাবে, এটা তরঙ্গ সংখ্যার মাধ্যমে করা যাবে, কারণ একটা আলোর ওয়েভ নেচারটা এই তিনটা প্রপার্টিস এর মাধ্যমে করা হয়। তার তরঙ্গ দৈর্ঘ্য, তার কম্পাঙ্ক আর কি তার তরঙ্গ সংখ্যা। বাট তার এক্স্যাক্টলি আমরা মান জানি কোনটা, আমি তোমাকে যে মানগুলো জানাচ্ছি সেটা কোনটা? তরঙ্গ দৈর্ঘ্য। এই কারণে একটা লাইট আমরা যখন ডিটেক্ট করতে যাব তখন আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে এটা ব্যাখ্যা করার ট্রাই করব। বুঝতে পারছো? তুমি দেখো, এটা যদি মনে করো যে এটা চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, তখন তার নাম দেওয়া হয়েছে এইচ বিটা। তখন যে আলোটা পাওয়া যাবে সেটা হচ্ছে নীলাভ সবুজ। এটা এখন এটা দেখো এরকম আসে, বাবার সিরিজে চতুর্থ শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন জাম্প করে তাহলে কোন রেখা পাওয়া যায়? তুমি ম্যাথমেটিক্যাল টার্ম করে মনে রাখছে, এটা 4টার জন্য এর চেয়ে এটা মনে রাখবা, মুখস্থ করে ফেলা ভালো, কারণ এক্সাম হলে এত টাইম তুমি পাবো না। ওকে, এটা যদি পঞ্চম শক্তি স্তর থেকে ইলেকট্রনটা জাম্প করে যদি দ্বিতীয়টা আমাদের জন্য ফিক্স, তাহলে তোমার যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এইচ গামা। এটা কি পাওয়া যাবে? এইচ কি তোমার গামা। ওকে, তাহলে এটার জন্য যে আলোটা পাওয়া যাবে সেটা হচ্ছে নীল আলো, নীল বর্ণ পাওয়া যাবে। তুমি দেখো এখানে N6 মানে ষষ্ঠ শক্তি স্তর থেকে আমাদের যদি ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে আসে, তাহলে যে রেখাটা পাওয়া যাবে, যে লাইনটা পাওয়া যাবে, যে স্পেকট্রামটা পাওয়া যাবে, সেই স্পেকট্রামটাকে বলা হয় এইচ ডেল্টা। এটাকে কি বলা হয়? এইচ ডেল্টা। এটার জন্য যে কালারটা পাওয়া যাবে সেটা হচ্ছে কোন কালার? এটা হচ্ছে বেগুনি কালার। তার মানে এটা শুধু বামার সিরিজের ক্ষেত্রে এই লাইনগুলোর নামকরণ করা হয়েছে, লাইমান অথবা অন্য সিরিজগুলোর ক্ষেত্রে ওভাবে নামকরণ করা হয় না। এই কারণে আমরা বামার সিরিজের জন্য এই ভ্যালুগুলো লিখছি। তার মানে 3 থেকে 2 আসে, এগুলো মনে রাখা যায়। আলফা বিটা, এটা কি গামা ডেল্টা। আমরা তো একটা তেজস্ক্রিয় সেভাবে বলি আলফা বিটা গামা, তার মানে এই সিকোয়েন্সটা আছে আলফা বিটা গামা ডেল্টা। তার মানে আলফাটা কি হবে? প্রথম লাইন 3 থেকে দ্বিতীয়। এটা কোন লাইন? প্রথম লাইন। এটা কোন লাইনের জন্য? দ্বিতীয় লাইন। প্রথম লাইন দ্বিতীয় লাইন কি এটা আমি পরে বলতেছি, এই পর্যন্ত কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো।
অ্যাডিশন, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং তোমার পরীক্ষায় আসে এগুলো। হ্যাঁ, এগুলো একটু ভালোভাবে ই করবো। এখন আমরা এই ইনফরমেশনের আলোকে আমরা কিছু ম্যাথ করব, ম্যাথের জন্য কিছু রুলস লিখব। এই ইলেকট্রন জাম্পিং এর ফলে যে রশ্মিটা বিকিরিত করে, যে রশ্মিটা নির্গত করে, সেই রশ্মিটাকে আমরা ডিটেক্ট করব কিসের মাধ্যমে? তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে, কারণ আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান তোমাকে দিচ্ছি। ওকে, এটা বিকিরিত রশ্মি মানে যে শক্তিটা নির্গত হয়, এটা শক্তির বর্ণ বের করার নিয়ম, এটা বের করার নিয়ম। আমরা বিকিরিত শক্তির বর্ণটা কিভাবে আমরা নির্ণয় করব? ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যেহেতু এই সমীকরণ বিকিরিত শক্তিকে হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসবে, সেটা লাইমান হতে পারে, সেটা বামন হতে পারে, সেটা পেশন হতে পারে, যে কোনো একটা হতে পারে। যেহেতু ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, অর্থাৎ ইলেকট্রনের জাম্পিং হবে। ইলেকট্রন জাম্প করা মাত্রই মানে হচ্ছে কি রিডবার্গের সমীকরণ তোমাকে ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে আমরা যদি কালার যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করব? তিনটা প্যারামিটার, বাট আমরা কোন প্যারামিটারের সাহায্যে করব? তরঙ্গ। তাহলে প্রথমে কাজ হবে রিডবার্গের সমীকরণ। এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ ব্যবহার করে, রিডবার্গের সমীকরণ ব্যবহার করে প্রথমে তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের মান। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি ক্যালকুলেটেড তরঙ্গ দৈর্ঘ্য মানে যে তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা হিসাব করব, প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলে যাবে বিকিরিত রশ্মির বর্ণটা সেই আলো। অর্থাৎ এখানে কি হবে? প্রাপ্ত মানে এখান থেকে আমি প্রথমে তরঙ্গ দৈর্ঘ্যের মান ক্যালকুলেশন করব। প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের মান যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলে যাবে বিকিরিত রশ্মির বর্ণ, বিকিরিত রশ্মিটি সেই বর্ণের হবে, বিকিরিত রশ্মি। তার মানে আমার দুটো পয়েন্ট, একটা রিডবার্গের ইকুয়েশনের মধ্যে ল্যাম্ডা বের করব, ল্যাম্ডার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব। তাহলে তোমাকে জানতে হবে ওই তরঙ্গ দৈর্ঘ্যের মান যে আলো, অর্থাৎ আমরা দৃশ্যমান অদৃশ্যমান যে আলো যেটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে। যদি দৃশ্যমান আলোর মধ্যে যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ম্যাচিং হয়, তাহলে ওই আলোটা আমরা বলবো দৃশ্যমান। আর যদি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কত, 380 থেকে কত 780 ন্যানোমিটার, তাহলে ওই আলোটা আমরা বলবো কি দৃশ্যমান। এবং দৃশ্যমানের কোন আলোটা সেটা আমরা এক্স্যাক্টলি বলতে পারবো। আর যদি তোমার কি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে যদি না থাকে, তাহলে এক্স্যাক্টলি ওই আলোটা আমরা যদি বলতেও যদি না পারি, তাহলে আমরা বলবো এটা কি একটা অদৃশ্যমান বা এটা একটা বর্ণহীন আলো, এই আলোটা আমরা চোখে দেখব না। তার মানে হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হলে দৃশ্যমান। এই দৃশ্যমানের মধ্যে কোন আলোটা হবে এক্স্যাক্টলি সেটা তুমি বলে দাও। এটা দৃশ্যমান আলো এবং এটা বেগুনি, নীল, আসমানি, এটার প্রত্যেকটা আলো 7টা আলোর একটা আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে, ওটা তোমার বলে দিতে হবে এটা আলো। আর যদি ওই রেঞ্জের মধ্যে যদি না থাকে, তাহলে বলবা এটা বর্ণহীন, এটা আমরা চোখে দেখতে হবে, এটা একটা বর্ণহীন আলো হবে। আর বর্ণহীন এক্স্যাক্টলি যদি বলতে পারো এটা এই আলো হবে, এটা আলো হবে। এর পর্যন্ত কারো ডাউট আছে কিনা বলুন।
ওকে, সবাই একটু দেখো, এখান থেকে আমাদের ম্যাথ স্টার্ট। কোশ্চেন 1, আমরা কিডি কোশ্চেনও করব এবং নরমাল কোশ্চেনও করব। এটা বোর পরমাণু মডেল। এটা বোর পরমাণু মডেল। কোশ্চেন হচ্ছে উদ্দীপকের ইলেকট্রনের ট্রানজিশনের ফলে যে শক্তি বিকৃত হয়, যে শক্তি বিকৃত হয় তার বর্ণ কিরূপ হবে, তার বর্ণ কিরূপ হবে তা বিশ্লেষণ করো। এটা হচ্ছে কোশ্চেন। এই ইলেকট্রনের এই ট্রানজিশনের ফলে তোমার যে শক্তি বিকৃত হবে তার বর্ণ। দেখো, এটা যদি আমি প্রথম শক্তি স্তর ধরি, এটা নিউক্লিয়াস, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তার মানে ইলেকট্রনটা আমি যদি এটাকে যদি কি করি, 1 2 এটা 3 এটা 4, ইলেকট্রনটা আসছে কত থেকে, 4 থেকে কত আসছে 2। তার মানে বিকৃত রশ্মিটা অবশ্যই এটা 4 থেকে যেহেতু 2 আসছে, তাহলে এই ট্রানজিশনের ফলে যে সিরিজটা পাবো, যে লাইনটা পাবো, সেটা বামার সিরিজের অন্তর্ভুক্ত। আর বামার সিরিজের ক্ষেত্রে প্রত্যেকটা লাইনে কি হবে বলতো, দৃশ্যমান। এটা আমাদের ফার্স্ট। এটাকে আমরা ম্যাথমেটিক্যাল আমরা ব্যাখ্যা করব। আমরা ব্যাখ্যা করব কি, বর্ণ কি রূপে, এটা ব্যাখ্যা করতে হলে আমাকে ল্যামডার মান জানতে হবে। আর ল্যামডার মান আমরা জানবো কিসের মাধ্যমে, রিডবার ইকুয়েশন। এটা আমরা রিডবার সমীকরণ, রিডবার্গের সমীকরণের মাধ্যমে আমরা এটা জানবো। তাহলে একটু দেখো, আমরা যদি এখান থেকে অ্যানসার স্টার্ট করি, তাহলে আমরা কি বলতে পারি, আমরা জানি ল্যামডার সমীকরণটা হচ্ছে 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর এস, এটা কি জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তুমি একটু বোঝার ট্রাই করো, এখানে ইলেকট্রনের জাম্পিংটা হচ্ছে কত থেকে, 4 থেকে কততে বলতো, 2। তাহলে 2 হচ্ছে নিম্ন শক্তি স্তর, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা, n1 দ্বারা। আর এখানে 4 উচ্চ শক্তি স্তর, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা, n2 দ্বারা। আমরা rh যখন ল্যামডার সাথে রিলেটেড থাকবে, তখন আমরা rh এর ভ্যালুটা আমরা ব্যবহার করব কত, 109678 এটা পার সেন্টিমিটার। আর এখানে জেড যেহেতু বোর পরমাণু মডেল, জেড ইকুয়াল টু, তুমি সরাসরি জেড না, হাইড্রোজেনের জন্য যদি হয় সরাসরি জেড ব্যবহার নাও করতে পারো, এভাবে লিখতে পারো 1 বাই ল্যামডা rh 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। বাট জেড দিয়ে লিখতে কি হয়, লেখায় অভ্যস্ত হয়, অন্য যদি আয়নের ক্ষেত্রে যদি আসে, তাহলে তুমি এটা ইজিলি লিখতে পারবে। ওকে, তাহলে এখান থেকে আমরা ল্যামডার মানটা আমরা বের করব, 109678। জেড মানে 1 স্কয়ার, 1 বাই n1 স্কয়ার মানে কি 2 স্কয়ার, 1 বাই n2 স্কয়ার মানে কি 4 স্কয়ার। আমরা এখান থেকে সরাসরি 1 বাই ল্যামডা না, ল্যামডার মান বের করব। আমাকে একটু হেল্প করো যে ল্যামডার মানটা আসলে কত, এটা একটু বের করো ফার্স্ট। এই শুক্রবার কোনো ভিডিও না।
তুমি ফাস্ট করো। যে এখানে ল্যামডার মানটা কত হয় একটু ফাস্ট করো। আরো কয়েকখানে করো, কারণ এখানে অনেকের ভুল আসতে পারে। এটা 4.8627 10 ইনভার্স 5, এটা কি তোমার ল্যামডার মান সেন্টিমিটার। আমরা যে মানগুলো জানি সেটা হচ্ছে ন্যানোমিটারে। আমরা যে দৃশ্যমান অঞ্চলে আলোর যে মান জানি সেটা হচ্ছে কি ন্যানোমিটার। তাহলে আমরা একটু দেখি এই ভ্যালুটাকে আমরা একটু ন্যানোমিটারে নিতে চাচ্ছি। তাহলে ন্যানোমিটারের সাথে একটু সেন্টিমিটারের রিলেশনটাকে আমি এই অংশটা একটু ডিলিট করতে চাচ্ছি। এই অংশটা তুমি একটু দেখো ন্যানোমিটারের সাথে সেন্টিমিটারের রিলেশনটা কি। 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 ইনভার্স 7 সেন্টিমিটার। আমরা যদি ন্যানোমিটারের সাথে যদি সেন্টিমিটারে এটা যদি করি তাহলে খুব ফাস্টলি আমরা জানবো। তুমি দেখো সেন্টিমিটারে যদি যাই তাহলে 10 ইনভার্স 7 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে, আর ন্যানোমিটারে যদি আসতে হয় তাহলে 10 ইনভার্স 7 দ্বারা এটাকে ডিভাইড করতে হবে। তাহলে আমি যাচ্ছি সেন্টিমিটার থেকে কি বলতো, সেন্টিমিটার থেকে কি বলতো ন্যানোমিটার, অর্থাৎ 10 ইনভার্স 7 দ্বারা এটাকে ডিভাইড করতে হবে। 10 ইনভার্স 7 দ্বারা যদি ডিভাইড করি তখন এই ভ্যালুটা চলে আসে 486.27 এত ন্যানোমিটার চলে আসে। এখন বলো তোমরা বলবা 486 ন্যানোমিটার এটা কোন রেঞ্জের আলোর মধ্যে পড়ে? এটা তোমার কোনটা 380 থেকে 780, কিন্তু এই 486 ন্যানোমিটারটা কোন বর্ণের আলো আমাকে বলো। এটা বেগুনির মধ্যে পড়বে, নীলের মধ্যে পড়বে, নাকি আসমানির মধ্যে পড়বে, সেটা তুমি বলো। ওকে, আসমানি। এখানে দেখো সবাই বলতেছে আসমানি, দেখে বলো কি না না দেখে বলো, আমি জানি না। ওকে, যেহেতু এখানে আমরা এটা শিওর যে এটা দেখা যাবে, যেহেতু আসমানি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এই কারণে ওই মানগুলো তোমার মুখস্থ থাকতে হবে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য তোমার কত দেখবে যে তোমার খাতায় লেখা আছে 451 থেকে 500 ন্যানোমিটার। 51 ন্যানোমিটার থেকে কত হবে 500 ন্যানোমিটার। সেজন্য এই বিকৃত রশ্মির বর্ণটা, অর্থাৎ সেজন্য বিকৃত রশ্মিটি কি হবে আসমানি হবে। সেজন্য বিকৃত রশ্মিটি এটা আসমানি বর্ণের হবে, আসমানি বর্ণের এটা এরকম। এই পর্যন্ত আশা করি কোনো ডাউট থাকার কথা না, যদি ডাউট থাকে আমাকে বলতে পারো। এটা দেখো আমরা যদি সেকেন্ড কোশ্চেনে যদি যাই, সেকেন্ড কোশ্চেনের জন্য আমরা আসবো আবার অন্য দেখবেন। তুমি দেখো কোশ্চেন 2, এটা হচ্ছে হাইড্রোজেনের উত্তেজিত ইলেকট্রনটি বা হাইড্রোজেনের ইলেকট্রনটি, এটা লিখতে লিখতে অভ্যস্ত, এরকমই লেখে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা এরকমই হয়। কোশ্চেন এরকম না স্যার এটা তো ইলেকট্রন না, এটা তো উত্তেজিত ইলেকট্রন লেখা উচিত, এরকম এক্সাম্পলে মারামারি করার কোনো দরকার নেই।
অনেক স্টুডেন্ট এরকম বলে অনেক সময়, এটা এভাবেই লেখে, হাইড্রোজেনের ইলেকট্রনটি ব্র্যাকেট সিরিজ হতে বামার সিরিজে পতিত হলে বিকৃত রশ্মির শক্তি নির্ণয় করো। বিকৃত রশ্মির তুমি শক্তি নির্ণয় করো। শক্তি নির্ণয় করো। ইলেকট্রনটা ব্র্যাকেট সিরিজ হতে কোথায় যাচ্ছে? বামে। আমরা প্রথম লেভেলটাকে আমরা কি বলি? আমরা এভাবে লিখলাম, এটাকে আমরা লাইমন বলি। তারপরেরটাকে আমরা কোন সিরিজ বলি? এটাকে আমরা কি বলি? বাম। ইলেকট্রন যদি জাম্প করে দ্বিতীয় শক্তি স্তরে আসে, তারপরের লাইনটাকে আমরা কি বলি? আমরা পেশেন্ট। তারপরের লাইনটার ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন জাম্প করে কি হবে? 4 নম্বর যদি আসে তখন এটা আমরা তাহলে এখানে বলছে হাইড্রোজেনের ইলেকট্রনটা ব্র্যাকেট হতে কোথায় আসবে? বামে। তাহলে এটা হচ্ছে কি ব্র্যাকেটে অবস্থিত ইলেকট্রনটা কোথায় চলে আসবে? এই বামে। এখানে কোথায় চলে আসবে বলতো? তাহলে ইলেকট্রনের ট্রানজিশনটা কোথা থেকে কোথায় হচ্ছে? চতুর্থ শক্তি স্তর থেকে কত? দ্বিতীয়। অর্থাৎ কোশ্চেনটা এভাবেও বলতে পারতো, হাইড্রোজেনের ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে যদি গমন করে, এইভাবে না গমন করে এই কথাটা না বলে, কারণ ব্র্যাকেট সিরিজের প্রথমটা স্টাইলটা কোনটা বলতো? চতুর্থ শক্তি স্তর। তাহলে ব্র্যাকেট সিরিজ হতে ইলেকট্রনটা কোথায় চলে আসছে? বামে। তাহলে ইলেকট্রনের ট্রানজিশনটা কত হবে? 4 নম্বর শক্তি স্তর থেকে কততে বলতো? 2। তাহলে এটার জন্য বিকৃত রশ্মির শক্তি সেটাকে আমরা ডেল্টা ই দ্বারা রিপ্রেজেন্ট করি। সেটাকে এখান থেকে এখানে আসতে হলে কি পরিমাণ শক্তি নির্গত করবে? চতুর্থ শক্তি স্তর আর দ্বিতীয় শক্তি স্তরের কি বলতো পার্থক্য যতটুকু, সেই পরিমাণ শক্তি কি হবে? নির্গত। এখন দেখো, আমরা জানি যেহেতু ইলেকট্রন জাম্প করতেছে, এখানে ইলেকট্রন কি করতেছে? জাম্প করতেছে, তাহলে অবশ্যই এটা কোন বর্গের ইকুয়েশন হবে? রিডবার্গের ইকুয়েশন। তাহলে ডেল্টা ই এর ক্ষেত্রে আমরা রিডবার্গের সমীকরণ কোনটা জানি? আমরা জানি ডেল্টা ই আর এইচ, এটা জেড স্কয়ার, এটা 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এটা রিডবার্গের ইকুয়েশন। তাহলে এখানে আমরা কি কি জানি? এখানে আর এইচ এর মান, তোমাকে বলছে আর এইচ যখন ডেল্টা ই এর সাথে রিলেটেড, তখন আমাদের আর এইচ এর ভ্যালুটা হবে কত? 2.18, 10 ইনভার্স কত বলতো? 18 জুল। এত জুল। তুমি দেখো জেড আমরা জানি এখানে কত? 1, এখানে তোমার n1 ইকুয়াল টু কত হবে? 2 আর 4 এর মধ্যে, তাহলে n1 এর ভ্যালু হবে 2 আর n2 এর ভ্যালু হবে কত বলতো? 4। তাহলে এটার ক্ষেত্রে আমরা শক্তির মানটা, এটা 2.12 ইনটু 10 ইনভার্স 18 ইনটু 1 স্কয়ার, 1/n1 স্কয়ার মানে 2 স্কয়ার, আর এটা কত হবে? 4 স্কয়ার। এটার জন্য আমরা ডেল্টা ই এর মানটা পেয়ে যাব। এতটুকু তুমি ক্যালকুলেশন করো। ক্লিয়ার? এটা একটু ক্যালকুলেটরে কি করো। কত আসছে? হ্যাঁ, মাত্র 3 জনই করছো ক্যালকুলেশন, তাই তো হবে না।
এটা কত 4.0875 ইনটু 10 ইনভার্স 19 এত কি হবে বলতো জুল। এখানে ডেল্টা এর ভ্যালু কত হবে এত। তুমি দেখো এখানে কেন আরএস এর একক কি তোমার জুলে, এই কারণে ডেল্টা এর ভ্যালুটা কিসে আসবে জুলে, কারণ জেড এর কোনো একক নাই, n1 আর n2 মানে কি শক্তি স্তর, এটা কোনো কি নাই এ পর্যন্ত উঠে না। কোশ্চেন 3 এ দেখো কোশ্চেন 3 এ বামার সিরিজের তৃতীয় লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এটার সাহায্যে একটা তোমার থিওরি কোশ্চেন হবে, আগে বোঝার চিন্তা করো। তৃতীয় লাইন বলতে কোনটা বোঝানো হয়েছে দেখো, এটাকে আমরা যদি বলি লাইমান সিরিজ, এটাকে আমরা বললাম বামার সিরিজ। বামার সিরিজের তৃতীয় লাইন, তার মানে এটা দ্বিতীয় শক্তি স্তর। এখানে একটু দেখো এর পরের শক্তি স্তরকে বলা হয় প্রথম লাইন, এটাকে বলা হয় প্রথম লাইন। তারপরে শক্তি স্তরকে বলা হয় কি তোমার দ্বিতীয় লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন। তারপরে শক্তি স্তরকে বলা হবে কি তৃতীয় লাইন, এটা কি তৃতীয় লাইন। এখন ইলেকট্রনটা জাম্প করে তোমার বামার সিরিজ যেহেতু বলছে, তার জন্য তরঙ্গ দৈর্ঘ্য বামার সিরিজের জন্য কখন হবে, ইলেকট্রনটা যখন জাম্পিং হবে। কোন লাইন থেকে ইলেকট্রনটা আসবে, থার্ড লাইন। যেহেতু বামার সিরিজ, তাহলে অবশ্যই এটা কোন শক্তি স্তরের জন্য আসবে বলতো, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা আসবে। ইলেকট্রনটা জাম্প করে কোন শক্তি স্তরে আসবে, দ্বিতীয় শক্তি। অর্থাৎ তৃতীয় লাইনে অবস্থিত ইলেকট্রনটা জাম্প করে, যেহেতু বামার সিরিজ, এটা বামার সিরিজ এই লাইনকে দ্বিতীয় শক্তি স্তরের জন্য বামার সিরিজ ইলেকট্রন জাম্প করে আসবে। তারপরে শক্তি স্তরের লাইনকে প্রথম লাইন, তারপরে শক্তি স্তরের লাইনকে দ্বিতীয় লাইন, তারপরে শক্তি স্তরের লাইনকে তৃতীয় লাইন। তাহলে ইলেকট্রনটা জাম্প করে তৃতীয় থেকে কোথায় আসবে, দ্বিতীয়। তাই ইলেকট্রনের ট্রানজিশনটা কোন, এটা হচ্ছে দ্বিতীয়, এটা কি তৃতীয়, এটা কি চতুর্থ, আর এটা কি বলতো পঞ্চম। তাই ইলেকট্রনের ট্রানজিশনটা কত বলতো, পঞ্চম শক্তি স্তর থেকে কোথায় বলতো, দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে তার জন্য তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা কি ইলেকট্রনের জাম্পিং যেহেতু বলছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি 1/λ equal to rs z square 1/n1 square minus 1/n2 square। তাহলে আমরা এখানে rs এর ল্যামডার সাথে rs এর মানটা আমরা জানি, এখানে rs এর মানটা কত 109678 পার সেন্টিমিটার, এটা আমরা জানি। আমরা যেহেতু এটা এই বামার সিরিজটা এখানে বলার দরকার নেই, এটা কোন পরমাণু, এটা অলওয়েজ কোন পরমাণু হবে, হাইড্রোজেন পরমাণু। তাহলে এটার জন্য কি হবে, জেড এর ভ্যালু কত হবে 1, n1 এর ভ্যালু এখানে কত হবে 2, যেহেতু বামার সিরিজ। আর তৃতীয় লাইনের জন্য n2 এর ভ্যালু কত হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো এখানে বসাবো 109678। জেড এর ভ্যালু কত, এটা কি 1 স্কয়ার, 1/n1 মানে কি 2 স্কয়ার, 1/n2 মানে কি হবে বলতো 5 স্কয়ার। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসাইয়ে আমরা এখান থেকে ল্যামডার মানটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে ল্যামডার মানটা কোথায় আসবে, আরআইসি এর ইউনিটটা কি বলতো পার সেন্টিমিটার। তাহলে ল্যামডার মানটা সিজিএস এ আসবে, তার মানে সেন্টিমিটার। দেখো তো ক্যালকুলেশন করে কত আসে।
হ্যাঁ আসমানি কে তোমারটা ভুল আসছে। হ্যাঁ আরো দুই একজনে করো, নালে এখানে বোঝা যাচ্ছে না। ওকে, এটার ভ্যালুটা কত? 4.3417 ইনটু 10 ইনভার্স 5, এটার ইউনিট হবে সেন্টিমিটার। আর তুমি যদি সেন্টিমিটারের পর ন্যানোমিটার রাখতে চাও বা পারো সেন্টিমিটার রাখতে চাইলে কোনো সমস্যা নেই, এটাই হবে কি রেজাল্ট। এখানে তোমাকে বলে না যে এটাই রাখতে হবে, বাট আমরা যখন বিক্রিয়ত রশ্মির বর্ণটা হবে তখন এই সেন্টিমিটারকে আমরা ন্যানোমিটারে কনভার্ট করি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা, কারণ আমরা মানগুলো জানি কি ন্যানোমিটারে। তাহলে এটার সাহায্যে একটা টিডি কোশ্চেন আসে, কিভাবে টিডি কোশ্চেনটা আসে আমি এটা দেখাচ্ছি। 4 নম্বর কোশ্চেনে এটা উঠে নাও। চার নম্বর কোশ্চেন একটু দেখো। তুমি দেখো 4 নম্বর কোশ্চেনটা লেখার আগে আমি একটা বলি, এখানে বলছে বামার সিরিজ এর তৃতীয় লাইন। এখন एग्जाम হলে তুমি কিভাবে ফার্স্ট করবা যখন এটা এমসিকিউ তে আসবে? বামার সিরিজটা কোন শক্তি স্তরের জন্য? দ্বিতীয়। তৃতীয় লাইন মানে কত? 3। তাহলে 2 আর 3 তার যোগফল কত? 5। তাই ইলেকট্রনটা জাম্প করে 5 থেকে কততে আসবে? আমি আবার বলছি, বামার সিরিজের জন্য অবশ্যই ইলেকট্রনটাকে আসতে হবে কত? 2। তৃতীয় লাইনের জন্য কত? 3। 2 আর 3 কত? 5। ইলেকট্রনটা 5 থেকে কততে আসবে? 2। আমি যদি বলি ব্র্যাকেট সিরিজের চতুর্থ লাইন, এটা আমি কিভাবে? তাহলে ব্র্যাকেট সিরিজ লাইলি বাবল প্রেম বিহের পর ব্র্যাকেট সিরিজটা কততে আসতে হবে? 4। কত নম্বর লাইন? চতুর্থ নম্বর লাইন। তার মানে আরো 4 এটার সাথে যোগ করব, তাহলে কত হবে? 8। তো ইলেকট্রনটা অষ্টম শক্তি স্তর থেকে কততে আসবে? 4। অষ্টম থেকে কোথায় আসবে? 4। আমার কাছে মনে হয় কারো কোনো ডাউট থাকার কথা না এখানে। তুমি দেখো, আমরা যদি এই টিডি কোশ্চেনটাকে আমরা যদি তোমার এটা হচ্ছে 4 নম্বর মনে হয় সম্ভবত কোশ্চেন, আমি ভুলে গেছি। এই কোশ্চেনটাই দেখো, এটা সি, এটা ডি আর এটা এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। ওকে, কোশ্চেন হচ্ছে বি শক্তি স্তরের তৃতীয় রেখার বর্ণ দৃশ্যমান হবে কিনা তা বিশ্লেষণ করো। বি শক্তি স্তর মানে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম লাইন। কেন প্রথম লাইন বলবো? কারণ ইলেকট্রনটা 3 থেকে দ্বিতীয় হয়েছে, 3 থেকে দ্বিতীয় যেটা আসে সেটাকে আমরা প্রথম লাইন বলি। দেখবে যে ওখানেও তোমার যে ট্রানজিশন যেটা দেখাইছি গোল আকার একটু আগে, ওখানে তুমি দেখো ইলেকট্রনটা 4 থেকে, এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটাকে এখন ওরা কি করতো, এভাবে ডিজাইন না করে একটু ডিফারেন্ট টাইপ করে ডিজাইন করতে পারতো, মানে কোশ্চেনটাকে জাস্ট এভাবেও ডিজাইন করতে পারতো। এটা কি 3, এটা কত 4 আর এটা কত মনে করো 5, জাস্ট এভাবে ডিজাইন করতে পারতো। তুমি এখন তাহলে তোমার কি এদিক থেকে যদি আমরা যদি এটাকে একটু বক্স করে রাখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তুমি দেখো
আমরা যদি এদিক থেকে এদিক আর এদিক কাছাকাছি আসছে তার উপর ডিপেন্ড করবে না, ইলেকট্রনের ট্রানজিশনটা 3 থেকে 2 আসছে এই কারণে এটা ফার্স্ট লাইন, এটা হবে কোনটা বলতো সেকেন্ড লাইন, আর এটা হবে কোন লাইন বলতো তোমার থার্ড লাইন। এটা কোন লাইন হবে থার্ড। তাহলে আমি যদি উদ্দীপকটা এভাবে না থেকে যদি এভাবে যদি থাকতো তাহলে এটা হতো কি ফার্স্ট লাইন, এটা হতো কি বলতো সেকেন্ড, কারণ ইলেকট্রনটা 3 থেকে 2 এ 4 থেকে তোমার কি 2 এ যখন আসবে তখন সেকেন্ড লাইন, আর এটাকে আমরা বলবো কি থার্ড। আমার এই কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও, আমার কথাগুলো বুঝছো কিনা। ওকে, এটা দেখো আমি বলছি এটা দ্বিতীয় শক্তি স্তরের কাছে এর উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কি তৃতীয় থেকে যেটা আমরা এভাবে লিখছিলাম, আমি যদি এই ডায়াগ্রামটাকে এইভাবে লিখি, এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, তাহলে এটা দ্বিতীয় শক্তি স্তর, এর নিকটবর্তী কোনটা এটাকে আমরা বলি ফার্স্ট লাইন। তাই এখানে কি বলতো এটাকে আমরা কি বলবো বলতো সেকেন্ড লাইন, এটাকে আমরা কি বলবো বলতো থার্ড লাইন। তার মানে ইলেকট্রনটা এখান থেকে যদি এখানে আসে তাহলে প্রথম লাইন থেকে আসছে, তার মানে দেখো তো ইলেকট্রনের ট্রানজিশনটা কত 3 থেকে 2 তে আসছে, অর্থাৎ 3 থেকে 2 এর জন্য ট্রানজিশনটাকে আমরা ফার্স্ট লাইন করব। সেকেন্ড লাইনের জন্য ট্রানজিশনটা কত থেকে, এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা হচ্ছে বামার সিরিজ, তার নিকটবর্তীকে আমরা বলবো প্রথম লাইন, তারপর এটাকে দ্বিতীয় লাইন। তো দ্বিতীয় লাইন থেকে ইলেকট্রনটা যদি আসে তার মানে এটা কত ট্রানজিশনটা হচ্ছে কত 4 থেকে কততে বলো তো তোমার 2 তে আসছে। তাই এটা কি তোমার থার্ড লাইনের জন্য ইলেকট্রনটা আসছে কত থেকে বলো তো 5 নম্বর শক্তি স্তর থেকে কততে বলো তো। আসলে এটা এভাবে আসছে না এই কোন ভাবে আসছে তার উপর ডিপেন্ড করবে না ফার্স্ট সেকেন্ড বা থার্ড, এটা ডিপেন্ড করবে এই দ্বিতীয় শক্তি স্তরের নিকটবর্তী শক্তি স্তর কত 3 থেকে যেটা আসবে সেটাকে ফার্স্ট, তারপর থেকে যেটা আসবে সেটা সেকেন্ড, তারপর থেকে যেটা আসবে সেটাকে থার্ড, এভাবে লিখতে হবে। আশা করি ইয়ামিন তুমি বুঝতে পারছো। হ্যাঁ সিনথিয়া না কি জানি না, দেখি অনেকজনই বলছে যে আমি বলছি যে এটা হচ্ছে কি তোমার সেকেন্ড থার্ড লাইন, এটা এটা যদি বামার সিরিজ হয় এটা বোঝার ট্রাই করো, এটা যদি বামার সিরিজ হয় বামার সিরিজের ক্ষেত্রে হায়ার লেভেল থেকে ইলেকট্রনটা সেকেন্ড এনার্জি লেভেলে আসবে, তাহলে তোমার কি হবে তাহলে এটা সেকেন্ড, এটা হচ্ছে আমার বর্ডার লাইন, তার পরেরটার ক্ষেত্রে এটা হবে ফার্স্ট লাইন, তার পরেরটার ক্ষেত্রে এটা হবে সেকেন্ড লাইন। ফার্স্ট লাইন থেকে ইলেকট্রন আসা মানে কি এটা সেকেন্ড এনার্জি লেভেল, এটা কি বলতো থার্ড, থার্ড থেকে ইলেকট্রনটা আসছে কোথায় বলতো সেকেন্ডে। তারপর আমি যদি বলি সেকেন্ড লাইনের ক্ষেত্রে সেকেন্ড লাইনে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে অবস্থান করে চতুর্থ, তখন চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা আসে কোথায় বলতো সেকেন্ডে। আমি যদি থার্ড লাইন বলি তাহলে ইলেকট্রনটা অবস্থান করে কোন শক্তি স্তরে পঞ্চম থেকে ইলেকট্রনটা আসে কোথায় তোমার দ্বিতীয়তে। অর্থাৎ এই দ্বিতীয় শক্তি স্তরে নিকটবর্তী শক্তি স্তর মানে কি তৃতীয়, তৃতীয় থেকে ইলেকট্রনটা যখন আসবে তখন সেটাকে আমরা ফার্স্ট লাইন, তার পরবর্তী শক্তি স্তর থেকে আসলে তাকে সেকেন্ড লাইন, তার পরবর্তী শক্তি স্তর থেকে আসলে তাকে থার্ড লাইন। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে তোমার কি তৃতীয় লাইনের জন্য বিকিরিত রশ্মির বর্ণ দৃশ্যমান হবে কিনা, তার মানে আমাকে বের করতে হবে কোনটা ল্যামডা। তাহলে ল্যামডার মান যদি আমরা বের করি আমরা জানি একটু বলে নেবা থার্ড লাইনের উদ্দীপকের, এটা একটু বলে নিতে হবে বি শক্তি স্তরের তৃতীয়
দ্বিতীয় রেখার ক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তর হবে থার্ড লাইনের ক্ষেত্রে কত, পঞ্চম থেকে কোথায় বলতো, দ্বিতীয়তে, অর্থাৎ n5 থেকে কি n। এরপর তুমি ব্যবহার করবা, আমরা জানি 1 by lambda equal to RH square 1 by n1 square minus 1 by n2 square। তুমি ল্যামডার সাথে RH এর ভ্যালু জানো 10967a, এটা কি z এর জন্য 1 স্কয়ার, আর 1 by n1 এর জন্য এটা কি 2 স্কয়ার, আর এটা কত হবে 5 স্কয়ার। এটার জন্য টোটাল ভ্যালুটা একটু বলো তো, এটা আগের ভ্যালুটাই হবে, ওকে, এটা হবে 4.3421 ইনটু 10 ইনভার্স, এটা কত হবে 5 এত সেন্টিমিটার। এটা হচ্ছে ল্যামডা। আমি এই অংশটা ডিলিট করতে চাচ্ছি, এই অংশটা, ওকে। এটা ল্যামডার ভ্যালুটা আমি এখানে আবার লিখতেছি, দেখো 4.3421 10 ইনভার্স কত 5 সেন্টিমিটার। আমরা যদি ন্যানোমিটারে যাই তাহলে এটাকে 10 ইনভার্স 7 দ্বারা এটাকে ডিভাইড করি, 10 ইনভার্স 7 দ্বারা যদি ডিভাইড করি 434.21 এখানে ন্যানোমিটার আসবে। এখন দেখো তো এটা অবশ্যই 380 থেকে 780, এটা কি বলছে রেখার কোণ দৃশ্যমান হবে কিনা, 100% দৃশ্যমান। যেহেতু এখানে বলে নাই তোমাকে এক্স্যাক্টলি যে আসলে দৃশ্যমানের কোন আলোটা হবে, বলছে দৃশ্যমান হবে কিনা, তাহলে আমাকে বলতে হবে যেহেতু দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত 380 ন্যানোমিটার থেকে কত 780 ন্যানোমিটার, সেজন্য বিকিরিত রশ্মির বর্ণটা কি হবে, অবশ্যই দৃশ্যমান হবে, কারণ এটা 380 থেকে 780 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে এটা আছে। তাহলে এখানে লিখব যেহেতু দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, সেজন্য কারণ এই রেঞ্জের মধ্যে এই তরঙ্গদৈর্ঘ্যের ভ্যালু আছে, সেজন্য বিকিরিত রশ্মিটি তোমার দৃশ্যমান হবে। এটা কি হবে, দৃশ্যমান হবে, ওকে। এখন তুমি বলবা যে 434.21 ন্যানোমিটার এটা দৃশ্যমানের কোন আলোটাকে ইন্ডিকেট করে, আর আমার কথাগুলো বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। ওকে, 5 নম্বর কোশ্চেনে যাও। দেখো এই টাইপের কোশ্চেন অহরহ আসে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ। কোশ্চেন 5 নম্বরে দেখো, এটা হচ্ছে হাইড্রোজেনের ব্র্যাকেট সিরিজের জন্য
ব্র্যাকেট সিরিজের জন্য তরঙ্গ সংখ্যা এবং কম্পাঙ্ক নির্ণয় করো। তরঙ্গ সংখ্যা এবং কম্পাঙ্ক নির্ণয় করো। তরঙ্গ সংখ্যা এবং তোমাকে কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। এই ম্যাথটা অনেক মজা। কেন মজা সেটা একটু দেখো। তোমাকে বলছে হাইড্রোজেনের ব্র্যাকেট সিরিজের জন্য, অর্থাৎ ইলেকট্রনটা জাম্প করে ব্র্যাকেট সিরিজের জন্য কি ইলেকট্রনটা জাম্প করে কয় নম্বর শক্তি স্তরে আসবে? 4। কিন্তু এখানে বলে দেয় না যে আসলে ইলেকট্রনটা কোথা থেকে জাম্প করে আসবে। আসলে ইলেকট্রনটা জাম্প করে আসে কোথা থেকে? হায়ার এনার্জি লেভেল থেকে। কোথায় আসবে বলতো? চতুর্থ শক্তি স্তর। 4 এর উচ্চ শক্তি স্তরটা আমরা যদি কনসিডার করি, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা কি চতুর্থ। আর এই নিউক্লিয়াস হচ্ছে অনেক পিচ্চি একটা নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে কি লাইমান, এটা কি তোমার ব্র্যাকেট মানে সরি বামার, এটা হচ্ছে কি লাইমান, এটাকে আমরা কি বলি বামার, এটাকে আমরা কি বলি প্যাশন, এটাকে আমরা কি বলি ব্র্যাকেট, এটাকে আমরা কি বলি ব্র্যাকেট সিরিজ বলি। ব্র্যাকেটের শর্টকাটে লিখলাম এটা। এখন তুমি একটু দেখো এদিকে ইলেকট্রনটা কোথা থেকে আসবে। এখন সেটা আসতে পারে, এটা যদি আমি শক্তি স্তর ধরি, এটা প্রথম শক্তি, দ্বিতীয়, এটা তৃতীয়, এটা কি বলতো চতুর্থ শক্তি স্তর। এখন ইলেকট্রনটা অবশ্যই আসতে পারে 5 নম্বর শক্তি স্তর থেকে, ইলেকট্রনটা আসতে পারে 6 নম্বর শক্তি স্তর থেকে, ইলেকট্রনটা আসতে পারে 7 নম্বর শক্তি স্তর থেকে। এখান থেকেও ইলেকট্রনটা আসতে পারে, এখান থেকেও ইলেকট্রনটা আসতে পারে, এখান থেকেও ইলেকট্রনটা এখানে কি করতে পারে আসতে পারে। অর্থাৎ এই ট্রানজিশনও ঘটতে পারে, এটাও ঘটতে পারে, আর এখানে কি বলতো এটাও কি তোমার এখানে ঘটতে পারে, বা আরো এদিকে ঘটতে পারে। অর্থাৎ ইলেকট্রনটা 4 নম্বর শক্তি স্তরে আসবে এটা ফিক্সড, কিন্তু কোথা থেকে আসবে সেটা তোমার ফিক্সড না। এই কারণে একজন স্টুডেন্টের এই কোশ্চেনে অ্যানসারের সাথে অন্য স্টুডেন্টের অ্যানসার মিলবে না। কেউ বলবে যে ইলেকট্রনটা 5 নম্বর থেকে 4 এ আসবে, ইলেকট্রনের ট্রানজিশনটা 5 থেকে 4 এ হবে, তাহলে তার জন্য একটা ভ্যালু পাবো, তার জন্য একটা ওয়েভলেন্থ পাবো। আর কেউ বলবে না ইলেকট্রনটা আসবে 6 থেকে কোথায় 4, তার জন্য একটা। দুজনেই রাইট, কারণ ইলেকট্রনটা কোথা থেকে আসবে সেটা এখানে দেওয়া হয়। তাহলে তুমি বলতে পারো বামার সিরিজের জন্য এখানে n1 এর ভ্যালু কত 4, বাট n2 এর ভ্যালু কত সেটা হতে পারে 5, হতে পারে 6, হতে পারে 7, হতে পারে কি ইনফিনিটি। এই কারণে এক একজনের অ্যানসারটা এক এক রকম হবে। কেউ 5 থেকে 4 এ যদি ট্রানজিশন করে তার জন্য অ্যানসারটা ওয়েভলেন্থের অ্যানসারটা এক রকম হবে, আর যদি কেউ যদি তোমার কি 6 থেকে তোমার কি 4 এ যদি করে তাহলে তার জন্য এক রকম। তুমি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। অ্যাডিশন, তাহলে আমরা এই ম্যাথটা অবশ্যই এই চিত্রগুলো তোমার সাইডে থাকবে, তুমি নিজের মতো করে চিত্রগুলো রাখবা, কারণ এই জিনিসগুলো ভিজিবল। আমরা ম্যাথ আমরা সবসময় ছোট কম পারি, কারণ আমাদের মা বাবারা কম পারে ম্যাথ, কম জানে, এই কারণে আমাদের ব্রেন গুলো ওরকম কাজ করে। এই কারণে তোমার কি চিত্রগুলো থাকবে, জিনিসগুলো তোমার কাছে আরো ক্লিয়ার হবে। টিচার যদি নাও থাকে, কারণ তোমার কিছুদিন পর তোমাকে এই গ্রুপ থেকে তোমাকে বের করে দেওয়া হবে, রিমুভ করা হবে, এখানে কোনো ভিডিও থাকবে না। কথা বুঝতে পারছো কিনা? আমাদের নতুন গ্রুপ হবে, ওই গ্রুপে তোমার যেই স্টুডেন্ট গুলো রেগুলার থাকবে তারাই এখানে অ্যাটেন্ড করবে, এখানে বাড়তি স্টুডেন্ট নেব না। ওখানে ফার্স্ট কন্ডিশন, এখানে প্রায় 200 স্টুডেন্ট গ্রুপে তোমার এখানে প্রেজেন্ট আছে কত আজকে তোমার 63, 64, 67, কালকে ছিল এর আগে লেকচারে 77, এটা হতে পারে না। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখানে
কিভাবে করব? তাহলে আমাকে তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, তার মানে কি বলতো, নিউ বার। তারপর কি কম্পাঙ্ক, মানে কি নিউ। হয় তুমি নিউ বার নির্ণয় করে নিউ নির্ণয় করো, অথবা নিউ নির্ণয় করে নিউ বার নির্ণয় করো। ক্লিয়ার? আমরা নিউ বারের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে, এটা ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে এটা n1 = 4 এবং n2 এর মান এখানে আমরা ধরে নিলাম 5, এটা ধরি। সবচেয়ে মজার ব্যাপার হয় n2 এর মান যদি ইনফিনিটি ধরি তাহলে আমার ক্যালকুলেশন আরো সহজ হয়ে যাবে। 1/∞ = কত? 0। n2 এর মান 5, এটা ধরি, n ধরে লিখতে হবে। এখানে আমরা জানি তরঙ্গ সংখ্যা equal to r a z square 1/n1 minus 1/n2। তাহলে r s এর ভ্যালু আমাদের জানা 10967 কি 8, এটা পার সেন্টিমিটার। আর z এর ভ্যালু তো আমরা জানি, তরঙ্গ সংখ্যা নিউ বার equal to কোশ্চেন মার্ক এবং কম্পাঙ্ক নিউ equal to কোশ্চেন মার্ক। তাহলে এখান থেকে নিউ বারের মানটা ইজিলি চলে যাবে। দেখো এটা RS, এটা 10967 কত 8, z এর ভ্যালু কি 1/n1 স্কয়ার, এটা বলতে বোঝানো হচ্ছে 4 স্কয়ার, 1/n2 মানে কি 5 স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা করে ফেলো, ফার্স্ট ক্যালকুলেশনটা করে ফেলো। হ্যাঁ, আরো কয়েকজন করো, একজনের অ্যানসারটা আমার কাছে বিশ্বাসযোগ্য হয় না। এটা নিউ বারের ভ্যালুটা, এটা দেখো 2467.7, কি হবে, একজন আসে 775, একজন আসে 755, এটা আমরা 775। তুমি দেখো আর এইচ এর ইউনিটটা কি তোমার পার সেন্টিমিটার, তাহলে এখানে তরঙ্গ সংখ্যার ইউনিটটা হবে কি পার সেন্টিমিটার। এখন তুমি কম্পাঙ্কের এই মানটা রিডবার্গের সমীকরণও ব্যবহার করতে পারো, অথবা নিউবারের সাথে নিউ সম্পর্ক আছে ওখান থেকে করতে পারো। এখন বলো একজন স্টুডেন্ট যে নিউবারের সাথে নিউ সম্পর্কটা কি, এটা একটু বলো তো, নিউবারের সাথে নিউ সম্পর্কটা কি? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলো, নিউবারের সাথে নিউ সম্পর্ক কি? একজন আছে? আমি বলি তুমি যদি না পারো তাহলে কোথায় যাবা? তুমি মনে করো যদি একবারে না পারো, c = নিউ ল্যামডা। যদি একবারে না পারো তাহলে তুমি এটা আস্তে আস্তে করো। এটা c, এটা হচ্ছে 1/λ = কি নিউ। 1/λ কে আমরা কি বলি বলতো, নিউ = নিউ। যদি না পারো c = নিউ ল্যামডা, ল্যামডা যদি এই পাশে 1/λ, 1/λ কে আমরা কি বলি নিউ। তাহলে এখানে নিউ = নিউ বার ইনটু কি c, নিউ বার ইনটু c, রাইট? এটা হ্যাঁ রিহিন ওটা সঠিক হইছে। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি আবার নিউ = নিউ বার ইনটু c। তুমি একটু দেখো এখানে মানটা আমরা রাখছি সিজিএস, সেন্টিমিটারটা কোন এককে, সিজিএস। তাহলে এখানে আলোর বেগটাও আমার নিতে হবে সিজিএস। তুমি যদি এখানে এই মানটা যদি তুমি রাখো এমকেএস এ, তাহলে আলোর বেগটা নিতে হবে কি এমকেএস। তাহলে এটা আমি নিচ্ছি কি নিউ বারের ভ্যালু কত 2467, এটা 775 আলোর বেগ। আমরা যদি আলোর বেগের কথা যদি কনসিডার করি তাহলে 3 × 10⁻10, আমরা জানি 10⁻8 কি 8, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা যদি সেন্টিমিটার পার সেকেন্ডে যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে এটা হবে কি 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই ভ্যালুটা আমরা জাস্ট এখানে বসাই দেব 3 × 10⁻10, এটার মানটা বের করে দেব। আমরা জানি কম্পাঙ্কের একক সিজিএস ও যা এমকেএস ও তা, এরকম খাতায় লিখে রাখবা। কম্পাঙ্কের একক সিজিএস এবং এমকেএস একক পদ্ধতিতে কি হার্টজ। তাহলে এটার ক্যালকুলেশনটা কত আসে একজনে বল।
এটার ক্যালকুলেশনটা একটু বলো। কি লিখছে তানভীর, কি লেখো ভাই? হ্যাঁ আচ্ছা, এখানে ভ্যালুটা আসছে, অনেকেই লিখছে 7 পয়েন্ট, এটা 4033 10 টু দি পাওয়ার 30, 10 টু দি পাওয়ার 30, এটা হবে হার্টজ বা সাইকেল পার সেকেন্ড। এটা তোমার কি একই রকম হবে। ওকে, এখানে তার পরের অংশটা পড়াতে হলে একটু টাইম দরকার হবে, কিন্তু 8:54 বেজে গেছে, হ্যাঁ ওই টাইম তুমি আমাকে দিতে পারবে না, হ্যাঁ 9টা কোর্স করে ফেলবে ওই অংশটুকু পড়াতে হলে। তাহলে আমাদের আজকে লেকচারটা এই পর্যন্তই হবে। আমাদের এক্সামটা শুক্রবার হবে না, হবে শনিবার, শনিবার রাত 10টায়। কারণ এর আগে অনেকের পড়া থাকতে পারে, এই জন্য। কারণ শুক্রবার কালকে মানে আমার আব্বা আম্মা তোমার বাড়ি যাবে, তাদেরকে পৌঁছে দিতে হবে, এই কারণে ওখানে ব্যস্ত থাকতে হবে। লং জার্নি গেলে অনেক সময় চলে যায়, কখন ব্যাক করব তার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য এক্সামটা হবে শনিবার, তোমার কয়টায়? 10টা। অবশ্যই তোমরা পার্টিসিপেট করবা। তোমার এই অনলাইন ব্যাচে তোমার মেইন কন্ডিশন হচ্ছে দুটা, একটা হচ্ছে তোমার পার্মানেন্টলি থাকতে হবে, পার্মানেন্টলি ক্লাস করতে হবে এবং রেগুলার পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। তুমি এই কন্ডিশনে তুমি পেমেন্ট করতেছো, বাট তুমি এখানে কন্টিনিউ করছো না লাইভে, সো ওই স্টুডেন্ট এখানে অ্যালাউ করবে না। ওকে, তাই সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। বাই বাই।